প্রিয় চাকরি প্রার্থী, স্বপ্নশ্রী স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য রাখা হয়েছে বাংলাদেশ বিষয়গুলির ষষ্ঠ পর্ব প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুব স্পেশাল সাজেশন। আশা করি আমাদের এই সাজেশন থেকে শতভাগ প্রশ্ন কমন পাবেন। আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখুন, প্রথম প্রশ্নে বলা হচ্ছে, বখতিয়ার খলজি বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত করেন ত্রয়োদশ শতাব্দীতে। বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় 1204 সালে। গৌর গোবিন্দ যে অঞ্চলের রাজা ছিল? গৌর গোবিন্দ সিলেট অঞ্চলের রাজা ছিল। হযরত শাহজালাল যে শাসককে পরাজিত করে সিলেটে আজানধ্বনি দিয়েছিলেন তিনি হচ্ছেন গৌর গোবিন্দ। হযরত শাহজালাল যে দেশের অধিবাসী ছিলেন? ইয়েমেন দেশের অধিবাসী ছিলেন। যে আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল তা হচ্ছে সুলতানি আমলে। ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ। প্রশ্নটি আবার লক্ষ্য করুন, ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ। বাংলার কোন সুলতান সমগ্র বাংলাদেশকে একত্র করে? সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ সমগ্র বাংলাদেশকে একত্র করে। যে সুলতানের আমল থেকে সমগ্র বাংলাদেশ বাংলা এর আদিবাসীরা বাঙালি নামে পরিচিত হয় তা হচ্ছে সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহের আমল থেকে। ইলিয়াস শাহী আমলে প্রথম বাঙালি মুসলমান কবি ছিলেন শাহ মোহাম্মদ শগীর। যে মুসলমান সুলতান সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হন? ইলিয়াস শাহ মুসলমান সুলতান সর্বপ্রথম বাংলার অধিপতি হন। শাহই বাঙ্গালা উপাধিতে ভূষিত করা হয় সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহকে। ইলিয়াস শাহী বংশের প্রথম পর্বের শেষ অধ্যায়ে যে হিন্দু রাজা প্রভূত ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন তিনি হচ্ছেন রাজা গণেশ। কবি হাফিজকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ নৃপতি। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার গিয়াসউদ্দিন আজম শাহ সুলতানের সাথে। গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি রয়েছে সোনারগাঁয়ে। বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক হলেন আলাউদ্দিন হোসেন শাহ। হোসেন শাহ এর সময়ে বাংলার রাজধানী ছিল গৌড়। বাংলার হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহ। গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন আলাউদ্দিন হোসেন শাহ। বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হোসেন শাহকে। আলাউদ্দিন হোসেন শাহ বৃহত্তর বাংলা শাসন করেন 1498 থেকে 1519 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয় হোসেন শাহী আমলে। শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল আলাউদ্দিন হোসেন শাহ এর শাসনামলে। পানিপথ অবস্থিত দিল্লির অদূরে। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল যমুনা নদীর তীরে। মুঘল সম্রাটদের মধ্যে প্রথম আত্মজীবনী লেখেন সম্রাট বাবর। ফার্সি ভাষায় বাবর শব্দের অর্থ বাঘ। বাংলাকে জান্নাতাবাদ নাম করেন সম্রাট হুমায়ুন। যে যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে
ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়েছিল? ভারতের যে যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয়? পানিপথের প্রথম যুদ্ধে কামানের ব্যবহার হয়। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর। পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1526 সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। হুমায়ুন যে যুদ্ধে শেরশাহের নিকট পরাজিত হয় তা হচ্ছে চৌসার যুদ্ধে। মুঘল শাসনের সময় দিল্লি দখল করেন শেরশাহ। শেরশাহ যে বংশের শাসক? শেরশাহ হচ্ছে আফগানের সুর বংশের শাসক। ভারতীয় উপমহাদেশে প্রথম কখন ও কার আমলে ঘোড়ার ডাক সার্ভিস চালু হয়? শেরশাহের আমলে। আকবর বাংলা জয় করেন 1576 সালের 12 জুলাই। আকবরের সভাকবি ছিলেন আবুল ফজল। দিন ই ইলাহি একেশ্বরবাদী ধর্মমতের প্রবর্তন করেন আকবর। দিন ই ইলাহির অনুসারী ছিল 18 জন। টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী বা অর্থমন্ত্রী। টোডরমল এ দেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন। আকবরের রাজসভায় গায়ক ছিলেন তানসেন। তানসেনকে বলা হয় বুলবুল ই হিন্দ। রাজমহলের যুদ্ধ সংঘটিত হয় 1576 সালের 12 জুলাই। আবুল ফজল রচিত গ্রন্থটির নাম আইন ই আকবরী। মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা সম্রাট আকবর। মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন 1556 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি, মাত্র 13 বছর বয়সে। আকবরের সভাসদ আবুল ফজল তার বিখ্যাত আইন ই আকবরী গ্রন্থে দেশবাচক বাংলা শব্দ ব্যবহার করেন। সমগ্র বঙ্গদেশ সুবাহ ই বাঙ্গালা নামে পরিচিত ছিল সম্রাট আকবরের সময়। বুলুন্ত দরওয়াজা এর নির্মাতা সম্রাট আকবর। প্রশ্নটি আবার লক্ষ্য করুন, বুলুন্ত দরওয়াজা এর নির্মাতা সম্রাট আকবর। বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর। 11 এপ্রিল 1526 খ্রিস্টাব্দ থেকে 1 বৈশাখ 963 সাল 63 বাংলা সন গণনা শুরু হয়। সম্রাট আকবরের সমাধি সেকেন্দ্রায়। পানিপথের দ্বিতীয় যুদ্ধে পরাজিত ও নিহত হন হিমু। আকবরের রাজসভার বিখ্যাত কৌতুককার ছিলেন বীরবল। কে? বীরবল। সম্রাট জাহাঙ্গীরের রচিত আত্মচরিত্র তুজুক ই জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীরের স্ত্রীর নাম নূরজাহান। এর প্রকৃত নাম হচ্ছে মেহেরুনের শাহ। ভারতবর্ষে জিজিয়া কর পুনরায় চালু করেন আওরঙ্গজেব। আওরঙ্গজেবের সময় বাংলার শাসনকর্তা ছিলেন শায়েস্তা খান। ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান। যে আমলে প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো তা হচ্ছে মুঘল আমলে। লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাহিত শায়েস্তা খানের কন্যার নাম ইরান দুখত। যে মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন তিনি হচ্ছেন সম্রাট আকবর।
নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন 1739 সালে। যে বিদেশি রাজা ভারতের কোহিনূর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন তিনি হচ্ছেন নাদির শাহ। কোন বাঙালি তরুণ শিল্পী তাজমহলের নির্মাণ কর্মে অংশ নেয়? বলদেব দাস একজন বাঙালি যিনি কিনা তরুণ একজন শিল্পী ছিলেন এবং তাজমহলের নির্মাণ কর্মে অংশ নিয়েছিল। সতেরোশো 61 সালে দিল্লির অদূরে পানিপথের প্রান্তরে পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়। এই তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় আহমদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে। পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ আবদালি পরাজিত করেন মারাঠাদেরকে। ময়ূর সিংহাসন বর্তমান আছে ইংল্যান্ডে। কোথায়? ইংল্যান্ডে। শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। সিপাহী বিদ্রোহের পর 1858 সালে দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসন দেওয়া হয় রেঙ্গুনে, যার বর্তমান নাম ইয়াঙ্গুনে। ঢাকার নাম পরিবর্তন করে জাহাঙ্গীরনগর রাখে সুবেদার ইসলাম খান। মীর জুমলাকে বাংলার সুবেদার নিয়োগ করেন সম্রাট আওরঙ্গজেব। মীর জুমলা রাজধানী স্থানান্তরিত করেন রাজমহল থেকে ঢাকায়। ওসমানী উদ্যানের সামনে রক্ষিত কামানটি যে যুদ্ধে ব্যবহৃত হয়? ওসমানী উদ্যানের সামনে রক্ষিত কামানটি আসাম যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। লালবাগ কেল্লার কাজ আরম্ভ করেন শাহজাদা মোহাম্মদ আজম। বারভূঁইয়াদের দমন করেন সুবেদার ইসলাম খান। ইসলাম খান 1610 খ্রিস্টাব্দে সুবা বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করেন। তিনি ঢাকার ধোলাইখাল খনন করেন। ঢাকা গেট নির্মাণ করেন মীর জুমলা। শায়েস্তা খান চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ। টাকায় 8 মণ চাল পাওয়া যেত শায়েস্তা খানের আমলে। ঢাকায় ছোট কাটরা হুসেনি দালান ও লালবাগের দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান। ঢাকার চকবাজারে বড় কাটরা নির্মাণ করেন শাহ সুজা। ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্যের সুযোগ দেন শাহ সুজা। অনুগ্রহ করে আমার এই ক্লাসটি আপনারা বারবার দেখবেন। আমরা আশা রাখি আমাদের এই ক্লাস থেকে শতভাগ প্রশ্ন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় কমন পাবেন। বাংলায় নবাবী শাসনের প্রতিষ্ঠাতা হলেন মুর্শিদ কুলি খান। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব হলেন মুর্শিদ কুলি খান। বাংলার রাজস্ব সংস্কারের ক্ষেত্রে প্রথম কৃতিত্বপূর্ণ অবদান মুর্শিদ কুলি খানের। মুর্শিদ কুলি খানের সময় উচ্ছেদকৃত জমিদারদের প্রদত্ত ভরণ পোষণের ব্যবস্থা হল নানকর। ঢাকা থেকে বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন মুর্শিদ কুলি খান। রাজস্ব আদায়ের জন্য ইজারাদারি প্রথা প্রবর্তন করেন মুর্শিদ কুলি খান। পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল 1757 সালের 23 জুন। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার বাংলা, বিহার ও উড়িষ্যার সিংহাসনে বসেন 1756 সালের 10 এপ্রিল মাত্র 23 বছর বয়সে। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্র করেন ঘসেটি বেগম। পলাশীর যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্বে ছিলেন রবার্ট ক্লাইভ। পলাশীর প্রান্তর অবস্থিত ভাগীরথী নদীর তীরে।
অন্ধকূপ হত্যা নামক কাল্পনিক কাহিনীর রচয়িতা কে? অন্ধকূপ হত্যা নামক কাল্পনিক কাহিনীর রচয়িতা হলওয়েল। সিরাজউদ্দৌলার প্রথম সেনাপতি ছিলেন মীর জাফর। মুর্শিদ কুলি প্রবর্তিত রাজস্ব ব্যবস্থার নাম মাল জামিনী। মীর কাসিম বক্সারের যুদ্ধে ইংরেজদের নিকট পরাজিত হয় 1764 সালে। এই প্রশ্নটি আবার লক্ষ্য করুন। মীর কাসিম বক্সারের যুদ্ধে ইংরেজদের নিকট পরাজিত হয় কত সালে? 1764 সালে। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন পর্তুগিজরা। ভাস্কো দা গামা ভারতবর্ষে আসেন কালিকট বন্দরে 1498 সালে। ওলন্দাজরা হল্যান্ড দেশের নাগরিক। কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা হলেন জব চার্নক। পর্তুগিজদের পরে বাংলায় আসে ওলন্দাজরা। পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল পোর্টো গ্রান্ডে। ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় 1487 সালে বার্থোলোমিও দিয়াস। হামার্থ শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত। ডাচ নামে পরিচিত নেদারল্যান্ডস। কাদের দিনেমার বলা হতো? ডেনমার্ক এদের দিনেমার বলা হতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে 1765 সালে। বাংলার 76 মন্বন্তর এর সময়কাল ইংরেজি 1770 খ্রিস্টাব্দে। 76 মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে বাংলা 1176 সনে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সনে। পাঁচশালা বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস। ভারত শাসন সংক্রান্ত ইস্ট ইন্ডিয়া অ্যাক্ট আইন ব্রিটিশ পার্লামেন্ট পাশ হয় 1784 সালে। ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু করেন লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় 1793 সালে। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কর্নওয়ালিস। তেভাগা আন্দোলনের নেতা ছিলেন হাজী মোহাম্মদ দানেশ। ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় 1857 সালে। মুর্শিদাবাদ থেকে রাজকোষ ও রাজধানী কলকাতায় স্থানান্তর করেন ওয়ারেন হেস্টিংস। ভারতবর্ষের সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক লর্ড ওয়েলেসলি। লর্ড বেন্টিক 1829 সালের 4 ডিসেম্বর আইন করে রহিত করেন সতীদাহ প্রথা। লর্ড ডালহৌসি কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত সর্বপ্রথম টেলিগ্রাফ লাইন স্থাপন করেন 1850 সালে। লর্ড ডালহৌসি উপমহাদেশের সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন 1853 সালে। ডালহৌসির সময় বিখ্যাত গঙ্গা ক্যানেল খনন করা হয় 1854 সালে। লর্ড ডালহৌসি 1856 সালের 26 জুলাই বিধবা বিবাহ আইন পাশ করে হিন্দু বিধবাদের পুনঃবিবাহ প্রথা চালু করেন। সত্য বিলোপ নীতি প্রয়োগ করেন কে? সত্য বিলোপ নীতি প্রয়োগ করেন লর্ড ডালহৌসি। ডাকটিকিটের মাধ্যমে চিঠিপত্র আদান প্রদানের ব্যবস্থা করেন লর্ড ডালহৌসি। আজকের পর্বটি এই পর্যন্ত। আশা করি ক্লাসটি করে উপকৃত হবেন। আমাদের চ্যানেলের সাথে লেগে থাকুন। আমরা আপনাদের প্রাইমারি সার্কুলার হবার পরে সাজেশনমূলক ক্লাস দিয়ে থাকব। গণিত, ইংরেজি, বাংলা এবং
আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী, আইসিটি ও বিজ্ঞান, এই টোটাল 6টা বই থেকেই আপনাদের সাজেশন ভিত্তিক ক্লাস দেওয়া হবে প্রাইমারি সার্কুলার পর থেকে। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে লেগে থাকুন এবং মাঝে মধ্যে দেখবেন আপনাদের গণিতের ক্লাস, ইংরেজির ক্লাস, বাংলার ক্লাস আমি সাজেশনমূলক 2-1টি ক্লাস দিব। আশা করি সবার ভালো লাগবে এবং উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন।